সন্ধ্যের মুখে বাতিক বুড়োর দোকানের সামনে লোকজন নেই প্রায়। আজ সপ্তাহের হাটবার ছিল। বাতিক বুড়োর মুখ তাও শুকনো, কেনাবেচা নেই, জমানো পয়সা প্রায় শেষ। আর কেনাবেচা হবেই বা কোথা দিয়ে? গালে হাত দিয়ে এসবই ভাবছিল সে। এমন সময় পাশের দোকান থেকে বকুল আরও দু একজন এসে একই রকম মুখ নিয়ে ভিড় জমালো। কি হলো রে? সবার মুখই দেখছি ঝুলে পড়েছে। সারাদিনে কিরকম হলো বাজার হাট? আর বাজার হাট, লোকজন সব আসছে আর তাদের ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে। মাছই নেই তো বেচবো কি? তা যা বলেছিস, বর্ষা নামার পর অন্যান্য বছর নদীতে মাছ যেন থই থই করে। এ বছর দেখ, মনে হচ্ছে এবার দড়িতে ঝুলে পড়তে হবে। বাড়িতে টাকা পয়সা প্রায় শেষ। হ্যাঁ, আর তোরা তো তবু আজ ওই পুটি টুটি পাইছিলে, আমাকে দেখ ফাঁকা ঝুড়ি নিয়ে হাটে বসেছিলাম। কি যে হচ্ছে! ব্যাপারখানা সত্যিই চিন্তার। এই ময়নপুরের ধার দিয়েই বয়ে গেছে ঘোলা নদী। ঘোলা নদীর জলে প্রতি বছর জন্ম নেয় চকচকে মাছের ঝাঁক, যাদের ওপরই ভরসা করে থাকে এই ময়নপুরের জেলে গোষ্ঠী। মাছ ধরে, মাছ বেচে আর শহরে রপ্তানি করেই বংশের পর বংশ জীবন কাটাচ্ছে এরা। কিন্তু গত এক মাস ধরে জলে মাছ বলতে শুধু পুঁটি আর চুনো ছাড়া কিছুই নেই। হ্যাঁ, চিন্তা তো আমারও হচ্ছে রে। গোটা ঘোলা নদীর বড় বড় মাছগুলো কোথায় যে লুকোলো, সত্যি আমার মাথায় কিছু আসছে না। কি করব, কি করে যে ঘর সংসার চলবে, কিছুই মাথায় ঢুকছে না। খুড়ো, শোনো, এই ব্যাপারখানা একবার আমাদের গ্রামের বিডিও সাহেবকে জানালে কেমন হয়? যদি কোনো পাহারা টাহারার ব্যবস্থা করতে পারেন তিনি, মানে মাছ কোথায় যাচ্ছে তার তো একটা কিনারা হওয়া দরকার। ব্যাপারখানা আমিও ভেবেছি। বেশ, তাই করা যাক। তবে আজ রাতে একবার জাল ফেলি চল সবাই। আজও যদি জালে কিছু না ওঠে, তখন না হয় বিডিও সাহেবের কাছে সুরাহা করতে যাব। কি বলিস? সকলে মুখ চাওয়াচাই করলো একবার, কিন্তু কেউই মনে উৎসাহ পেল বলে মনে হলো না। বেশ, চলো তবে ওই পাঁচকড়িকে ডাকি। আবার একই জায়গায় গিয়ে জাল ফেললে সেবারের মতো ঝামেলা বাঁধাতে আসবে। জানোই তো কেমন লোকজন সব। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর। ওদের তলখানা আবার বড় মারকুটে। বকুল বাতিক বুড়োর কথায় দূরে দাঁড়িয়ে থাকা পাঁচকড়ির দলখানাকে হাতছানি দিয়ে ডাকল। ওদের মতোই পাঁচকড়িরাও আরেকটা জেলের দল। দু দলে রেশারেশি আর মাঝে মাঝে ঠোকাঠুকি লেগেই থাকে। হাতছানি দেখে দলের পান্ডা পাঁচকড়ি ভুঁড়ি দুলিয়ে তাদের কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপারে? হঠাৎ আমাদের ডাকো কেন? কোনো টাকা পয়সা দিয়ে তোমাদের সাহায্য কিন্তু করতে পারবো না। ওরে, তোর টাকা কে চাইছে? বড় টাকার গরম হয়েছে। হ্যাঁ, যাই হোক, বলছি আজ আমরা জাল ফেলতে যাব ঘোলা নদীর দক্ষিণ পাড়ের দিকে। তা তোরা আজ ওদিকে জাল ফেলবি নাকি? আর জাল? এই জমের অরুচি নদীতে মাছ টাছ রেখেছো নাকি তোমরা যে জাল ফেলবো? ও তোমরাই মাছ ধরো, আমরা কাল শহরে যাব। ব্যবসা ট্যাবসা সব গুটিয়ে ফেলতে হবে এখান থেকে। বলে সে আবার গজগজ করতে করতে চলে গেল। পাঁচকড়ির কথায় সকলের উৎসাহ আরও কমল। ও খুড়ো, ওরা বলে কি গো, ওদের না হয় মেলা টাকা পয়সা, শহরে গিয়ে ব্যবসা জুড়বে, আমরা কোথায় যাব গো? আহ, অত জলদি হার মানিস নে। আজ চল দেখি ঘোলা নদীর দক্ষিণ পাড়ের দিকে। ওদিকে তাও মাছ টাছ থাকে, তারপর চিন্তা ভাবনা করা যাবে। এখন চল, মাঝরাতে সব চলে আসিস নদীর ধারে। দেরি করিস নে। সকলে সম্মতি জানিয়ে দোকান গোটাতে চলল। আজ এত বছর ধরে এই হাটে দোকান দিচ্ছে তারা। গত এক মাস ধরে যা হচ্ছে, এবার সবাইকে হয়তো সত্যি অন্যত্র ব্যবস্থা দেখতে হবে। ময়নপুর জায়গাটা একেবারে গণ্ডগ্রাম। বিদ্যুৎ এখনও এসে পৌঁছায়নি। সন্ধে নামলেই চতুর্দিক কালো অন্ধকারে ছেয়ে যায়। জলা জঙ্গলময় এলাকা। গ্রামের লোক চাষবাস আর মাছ ধরা এই পেশাতেই যুক্ত। শহর থেকে বাবুরা মাছ কিনতে প্রত্যেক হাটবারে
নৌকো করে ময়নপুরে আসে। সেটাই জেলেদের আয় রোজগারের মূল জায়গা। রাত গভীর হওয়ার পর বাতিক বুড়ো কাঁধে জাল ফেলে হাঁটতে হাঁটতে এসে হাজির হলো নদীর পাড়ে। ঝোপে ঝোপে তখন জোনাকির আলো, আর দূর থেকে কুকুরের একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। নদীর পাড়ের ফাঁকা বেদিতে বসে একটা বিড়ি ধরালো সে। জোলো হাওয়ায় কাটা শিরশির করছে তার। ওহো, এখনো কেউ এলো না। এদের নিয়ে আর পারা গেল না। মুখেই যত কথা। আজকালকার ছেলেপিলে সব একটুতেই হাল ছেড়ে দিয়ে কাঁদতে বসে যায়। হ্যাঁ, মশার ভনভনানি শুরু হলো এবার। তাদের দলের মধ্যে শ্যামলেরই নৌকা আছে। বকুল আর হারান ভালো জাল টানতে পারে, আর বাতিক বুড়ো হলো পাকা মাথার লোক। হাটে তাদের দলের বর্তমানে খারাপ অবস্থা হলেও পাঁচকুড়িরা যেন টাকায় সাঁতার কাটছে। ব্যাপারখানা একটু হলেও সন্দেহজনক। এমন সময় বাতিক বুড়ো দেখল দূর থেকে নদীর উপর একটা ডিঙি লগিতে ঠেলতে ঠেলতে একটা লোক আসছে। নদীর উপর ভেসে ওঠা আলেয়ায় তার চেহারা বোঝা যায় না। রে শ্যামল নাকি রে? লোকটা ঘাটের থেকে একটু তফাতে নৌকো থামিয়ে দিল। তার মুখখানা যেন একটু চেনা চেনা মনে হলেও লোকটা যে ঠিক কে সেটা ঠাহর করতে পারল না বাতিক। কে হে? হ্যাঁ, এত রাতে নদীতে নৌকো নিয়ে বেরিয়েছ যে? কোন দলের ছেলে হে তুমি? কেন গো খুড়ো, কোনো দলের না হলে কি এ নদীতে মাছ ধরা যাবে না? আমি যে এতদিন একাই মাছ ধরে আসছি, তা তুমি এত অন্ধকারে এখানে কি করো? অপেক্ষা। তা বাপু, তুমি একা ধরো ধোকা ধরো, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু পাঁচকড়িদের দলের মুখোমুখি হয়েও না, বুঝলে? বেটারা এক্কেরে মার কুটে খুনে। তা নাম কি তোমার? আমার নাম জেনে কি হবে খুড়ো? তবে তোমরা আজ নদীতে ওই পুঁটি ছাড়া আর কিছু পাবে না, বুঝলে? মানে কি বলছো বলো তো? এই, কে হে তুমি? সত্যি করে বলো তো। কথাটা বলে হাতের লণ্ঠনটা তুলে ধরে জলের আরো কাছে এগিয়ে গেল বাতিক বুড়ো। যদি লোকটার মুখটা ভালো করে দেখা যায়। ও, অত কাছে এসো না খুড়ো। ভালো চাও তো আমার কথা শোনো, নইলে আজ তুমি ভয়ানক বিপদে পড়বে। ফিরে যাও, বুঝলে? ফিরে যাও। বলে আবার লগিতে ঠেলা মেরে লোকটা নৌকোটার গতি উল্টো দিকে করে ফেলল। বাতিক পুরো কেমন যেন ভেবলে গেল তার শেষ কথাগুলো শুনে। কয়েক মিনিট কেটে গেল। তারপর ঝিঁঝির ডাক আর জলের শব্দ ছাড়া এখন আর কোনো শব্দ নেই। বাতিক বুড়ো বসে বসে যেন অধৈর্য হয়ে উঠল। না, শালারা আজ আর আসবে না। শুধু শুধু এখানে এসে সময় নষ্ট করলাম দেখছি। দেখা হোক কাল। তার নিজেকে বলা কথাগুলো যেন থেমে গেল, কারণ পায়ের শব্দ আসছে শুকনো পাতার ওপর। বাতিক কিন্তু গাছের আড়ালে পথের দিকে চোখ রেখে কাউকে দেখতে পেল না। আশ্চর্য, পায়ের শব্দ পেলাম। শ্যামল, বকুল, হারান, এ তোরা নাকি রে? শ্যামল, বকুল, হারা। আহ! মাথায় ঘা খেয়ে মুখ দিয়ে অস্ফুট চিৎকার করে মাথা ধরে বসে পড়ল বাতিক। দু চোখের ওপর দিয়ে আধার নামতে নামতে তার পেছন থেকে দু একটা পাকে সামনে এসে দাঁড়াতে দেখল সে। পাঁচকড়ি আর তার দলের বাকি তিনজন এক দৃষ্টে দেখছিল বাতিক বুড়োকে। মরে গেল নাকি রে? অত জোরে মারতে গেলি কেন? না না, পুরোর কই মাছের পড়ান মনে নেই? সতু মাঝিকে বাঁচাতে আগের বছর বন্যার জলে ঝাঁপ দিয়েছিল। যদিও সতুটা স্রোতে ভেসে গেল, কিন্তু এ বুড়োর বুকের পাটা আছে, আমাদেরও তো বাঁচিয়েছিল, ভুলে গেলে? হ্যাঁ, ব্যাটার বড় সাহস। যাকে এর হাত পা বেঁধে নৌকোয় তোল,
এর দলবল এখানে এসে পৌঁছানোর আগেই ওই দক্ষিণ পাড়ে পুঁতে দেবো এরে। তোল তোল। কয়েক মিনিটের মধ্যেই বাতিক বুড়োর অজ্ঞান দেহটা চ্যাংদোলা করে নৌকোয় নিয়ে গিয়ে তুলল তারা। সনাতনের নৌকো আগে এই ঝোপের ধারে ঘাটে বাঁধা ছিল। ঘোলা নদীতে এখন কোনো স্রোত নেই। পাঁচকড়িদের লম্বা চোঙা নৌকাটা খুব দ্রুত জল কেটে চলেছে দক্ষিণ পাড়ের দিকে। ঘোলা নদী বেশ অনেকখানি চওড়া। বাতিক বুড়োরা সারা বছর মাছ ধরতো পূব পাড়ে, আর পাঁচকড়িরা ধরতো দক্ষিণ পাড়ে। তবে মাঝে মাঝে নিজেরাই দিক বদল করে নিত। পাঁচকড়িদা, বাঁধের কথাটা এই বাতিক পুরো জানে কিনা কে জানে। আজ হঠাৎ এরা সব 1 মাস পর দক্ষিণ পাড়ে মাছ ধরতে যাবে শুনে তো সেটাই মনে হলো। জানতেই পারে, সে কারণেই তো বুড়োটাকে তুলে আনলাম, জেনে গেলেও যাতে গ্রামের আর কোনো ছেলেকে আর জানাতে না পারে, বুঝলি? দাদা দাদা, ওই দিকে দেখো। হঠাৎ লোকটার ডাকে সনাতন বৈঠা চালানো থামিয়ে সেদিকে তাকালো। পাঁচকড়িও আগেই সজাগ চোখে সেদিকে তাকিয়েছে। একটা ছোট্ট সরু ডিঙি নৌকা, ছোট্ট একখানা আলো তাতে আলেয়ার মতো জ্বলছে। নদীর মাঝেই একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কে রে? কে ওখানে? কে কে ওখানে? কোনো উত্তর ভেসে এলো না। তবে লোকটা লগি ঠেলে নদীর অন্ধকার বুকে নৌকোটা নিয়ে মিলিয়ে গেল। বুড়োর দলের কেউ নাকি রে বলতো? এই বেটাকে জাগা, আর সনাতন জোরে জোরে তার টান, দক্ষিণের বাঁধের দিকে নে চল জলদি। কাজ সেরে যত তাড়াতাড়ি এই ঘোলা নদীর বুক থেকে ফেরা যায় তত ভালো, তাড়াতাড়ি কর। সনাতন কিন্তু ব্যাপারখানায় একটু ভয় পেয়েছে মনে হলো। এ নদীতে অত ছোট নৌকো তো একজনেরই ছিল বলে মনে পড়ছে তার, কিন্তু সেটা কি করে সম্ভব? কি রে, কি ভাবছিস? নৌকোটা চটপট টান দে। সনাতন আর কোনো কথা না বলে বৈঠায় ঠেলা দিল। জলের মধ্যে ছলাৎ ছলাৎ করে তাদের লম্বা নৌকাটা চলল দক্ষিণ পাড়ের দিকে। বাতিক বুড়ো গায়ে ঠেলা খেয়ে চোখ খুলল। মাথাটা যেন প্রচণ্ড ভারী। জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনে কোথায় আছে সেটা আন্দাজ করতে পারল না সে। আমি কোথায়? এ কি তোরা? কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে? ওহ, মাথাটা। আগে বল, আজ তোরা ওই দক্ষিণ পাড়ে মাছ ধরার কথা কেন বললি? বল। বাতিক বুড়ো উঠে বসে চারিদিকে দেখছে তখন পাঁচকড়ির দল যে তাকে মাথায় বাড়ি মেরে তুলে এনেছে সেটা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না তার। কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে? শ্যামল, বটক, কোথায় তোরা? শ্যামল। চুপ, যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দে। ওরে, সেরকমই তো কথা ছিল। কিছুদিন তোরা পূব পাড়ে, আমরা দক্ষিণ পাড়ে, আবার আমরা পূব পাড়ে, তোরা দক্ষিণ পাড়ে, এভাবেই মাছ ধরা হবে। আমায় ছেড়ে দে বাবারা। তাদের কথাবার্তার মাঝেই নৌকো মাঝ নদী ছাড়িয়ে প্রায় দক্ষিণ পাড়ের কাছে এসে পড়ল। কিন্তু সেদিকে চোখ যেতেই বাতিক বুড়ো যেন বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। দেখল দক্ষিণ পাড়ের বিশাল অংশ জুড়ে একটা বাঁশের তৈরি বাঁধ, তাতে চাল আটকে মাছ ধরার কাজ চলছে। তার বুঝতে অসুবিধা হলো না গত 1 মাস ধরে নদীতে কোনো বড় মাছ কেন পাচ্ছে না তাদের দলটা। এসব কি? হ্যাঁ, তোরা তোরা এইভাবে সব মাছ এখান থেকেই ধরে নিচ্ছিস? এত লোভ তোদের? সব একাই লুটে পুটে খেতে চাস? আর 5টা ছেলের কথা, তাদের সংসারের কথা তোদের মাথায় এলো না রে? তোরা কি, হ্যাঁ, এত লোভী তোরা? তার কথায় সনাতন আর বাকি 3 জন হো হো করে হেসে উঠল। বাতিক বুড়ো তাদের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত দূর যখন বুঝে গেছিস বেটা, পুরো ভাম, তখন এটাও শোন। আমরা এখান থেকে সব বড় মাছগুলো তুলে নিয়ে সোজা শহরে চালান করে দিই, বুঝলি? কি বলিস?
বুদ্ধিটা ভালো না? বড় বেশি কথা বলছো বুড়ো, বুঝলে? যাই হোক, সব কথা জেনে গেছো তুমি, এবার তো আর তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। ওরে ওরে, আমায় ছেড়ে দে বাবারা। ভুলে যাস না, এই গ্রামে যখন বন্যা এসেছিল, আমি, এই সনাতন, পাঁচকড়ি, দুজনকেই এই ঘোলা নদী থেকে বাঁচিয়েছিলাম। সতু মাঝিটাকে বাঁচাতে পারিনি, সে তো আমার সারা জীবন থাকবে। অন্তত সে কথা মনে করে আমায় ছেড়ে দে। তার এই করুণ কথাতেও এই নরপিশাচগুলোর মন গলল বলে মনে হলো না। সেই লোকটাই মাথার ওপর হাতটা তুলে ধরল। তার হাতে মোটা লোহার রডটা চকচক করে উঠল। বাতিক বুড়ো চোখ বুজে ফেলল। এবার হঠাৎ নৌকোটা যেন একটু দুলে উঠল। মনে হলো কোনো বড় মাছ ধাক্কা দিল নৌকোর তলায়। মাছ করিতা, ওই দেখো দূরে সেই নৌকাটা না? ওই যে ওইদিকে দেখো। তার কথায় সবাই সেদিকে তাকালো। দেখলো সত্যি দূরে ছোট ডিঙিখানা খুব মৃদু ঢেউয়ের তালে দুলছে। তাতে সেই খুদে লণ্ঠনটাও রয়েছে। কে রে? কে ওখানে আঁধারের মধ্যে? সাহস থাকলে সামনে আয়। নৌকোর ওপর দাঁড়িয়ে থাকা লোকটা হো হো করে হেসে উঠল। অন্ধকারে এবার দপদপ করে জ্বলে উঠল তার দুটো চোখ। এই গলাটা তো সতু মাঝির, কিন্তু সে কি করে? তার কথা শেষ হওয়ার আগেই নৌকোর লোকটা ঝপ করে লাফ দিল জলের মধ্যে। এদিকেই আসছে মনে হচ্ছে, হামলা করতে পারে। সবাই তৈরি থাক। তারা সবাই চারজনের চারদিকে শিকারীর মতো চোখে দেখতে লাগলো। জলের মধ্যে আর কোনো শব্দ নেই, যেন মৃত্যুর মতো স্তব্ধতা। হঠাৎ বিশাল একটা হাত জলের মধ্যে থেকে উঠল আর খপ করে চেপে ধরলো একটা লোকের ঘাড়, আর চোখের নিমেষে টেনে নিল জলের তলায়। একটা ছটাপটির শব্দ হলো শুধুমাত্র। কে? কে? এই সনাতন, ওই ঠাটা জলে ছুঁড়ে মার না। ওই দেখ, ওই। আবার একটা হাত নৌকোর অন্য দিক থেকে উঠল আর খপাত করে চেপে ধরলো অন্য লোকটাকে, আবার একইভাবে টেনে নিল জলের মধ্যে। কে? কে জলের মধ্যে? সাহস থাকলে সামনে আয়। কে জলের মধ্যে? এরপর কয়েক মুহূর্ত সব চুপ। জলের ওপর যেন কালো অন্ধকার চাপ বেঁধে রয়েছে। কিন্তু তারপরেই আলোড়ন দেখা গেল জলের ওপর। খুব ধীরে ধীরে একটা বিভৎস পচা গলা মূর্তি ভেসে উঠল জলের ওপর। সারা শরীর দিয়ে তার জল ঝরে পড়ছে। গুলি গুলি চোখে তাদের সবাইকে দেখছে সে। সতুই বটে। বাতিক পুরো, ওকে বলো চলে যেতে। আমি যে ওর ওই চেহারা সহ্য করতে পারছি না। সতু তার কথায় খ্যাঁক খ্যাঁক করে বিশ্রী হেসে উঠল আর হাড় সর্বস্ব একটা হাত তুলে ধরল সামনে। সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ লাফিয়ে উঠে তীব্র বেগে গিয়ে ঢুকে পড়ল সনাতনের মুখে। গলায় বেঁধে শ্বাস আটকে গেল তার। দু চোখ ঠিকরে বেরিয়ে পড়ল। খুব লোভ না তোদের? মাছের লোভ, টাকার লোভ, সব তোরা একাই খাবি। বেশ, খা খা, দেখি কত খেতে পারিস। খা খা। সনাতন শ্বাসের জন্য ছটপট করতে করতে উল্টে পড়ল জলে, পড়েই তলিয়ে গেল। পাঁচকড়ি কিন্তু ভয়ে ঠক ঠক করে কাঁপছে তখন। দু চোখ যেন তার বিস্ফারিত। এবার তোর পালা। তোরা মাছ চুরি করছিস আমি বহুকাল ধরে জানি, কিন্তু আজ আর না দেখা দিয়ে থাকতে পারলাম না। বাতিক বুড়ো আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছিল। আমি মরে গিয়েও সেটা ভুলতে পারবো না। আর এই ভোলা নদীর মাছ এ গাঁয়ের সবার, প্রত্যেকটা জেলের এতে সমান অধিকার আছে। তোরা একাই সব লুটে ফুটে খাবি? কেন রে, এত লোভ কিসের? ছায়ামূর্তির কথার মাঝখানেই পাঁচকড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। সে বুক খামচে ধরে হেঁচকি তোলা শুরু করেছে।
এত দশাসই চেহারার লোকটা ভয়ঙ্কর দৃশ্যগুলো আর সহ্য করতে পারল না। তড়াম করে আছড়ে পড়ল নৌকোর পাটাতনের ওপর। পড়েই নিথর হয়ে গেল তার দেহ। লোভের লোভ সপ্তমে ওঠার ফল হাতে নাতে পেল সে। বাতিক বুড়ো ভয়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল সতো মাঝির মূর্তির দিকে। সেও কৃতজ্ঞতা নিয়ে তাকিয়েছিল তার দিকে। একটা ঠান্ডা হাওয়ার সাথে সতু মাঝি আর তার নৌকাটা মিলিয়ে গেল ঘোলা নদীর হাওয়ায়। ঘোলা নদীর জল আবার কালো অন্ধকারের মতো জমাট বেঁধে গেল। বাজার থেকে মাছ কিনে খাওয়ার সময় এবার ভেবে দেখো, ঘোলা নদীর মাছ খাচ্ছ না তো? যাই হোক, কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না আমাকে কমেন্ট বক্সে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।